ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে ফ্রিজ, এসি ও মোবাইল ফোনের দাম, কমতে পারে চিনি, লবণ, আইসক্রিম ও বিদেশি জুসের দর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ। ঐকমত্য কমিশনের সঙ্গে হবে দ্বিতীয় দফার বৈঠক। ঈদের মাত্র 4 দিন আগেও রাজধানীতে শেষ হয়নি সব হাটের ইজারা। পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা নেই, দাম বাড়তি। সিলেটের অধিকাংশ নদ নদীতে বাড়ছে পানি, বন্যার শঙ্কা। ফেনীতে বেড়িবাঁধে ফাটল, ব্রাহ্মণবাড়িয়ায় উজানের ঢলে প্লাবিত 18 গ্রাম। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। আজ দেশের 54তম বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেওয়া হচ্ছে। এছাড়া সম্ভাব্য বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউন্নিয়ন। বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যার সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। পতিত আওয়ামী সরকারের সবশেষ 2024-25 অর্থ বছরের বাজেট থেকে এবার 7,000 কোটি টাকা কম ধরা হয়েছে। সরকার বলছে উচ্চ আকাঙ্ক্ষা বা লুটপাটের উন্নয়নে ব্যয় না করে প্রয়োজনীয় বাজেট নেওয়া হচ্ছে। 16 বছরের প্রতি অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দা সময় পার করছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ, ডলার সংকট, রিজার্ভের বড় ক্ষয়সহ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বড় বিপদে ছিল বাংলাদেশ। 2009 সালে ক্ষমতায় আসার পর 1,13,000 কোটি টাকার বাজেট সবশেষ প্রায় 8 লাখ কোটি টাকায় নিয়ে গেছে আওয়ামী সরকার। 2008-09 থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত বাজেট বাস্তবায়নের গড় হার ছিল 86%। অর্থাৎ অর্থ বছরের শুরুতে যে বাজেট ঘোষণা করা হয়েছিল, বছর শেষে এর 14-15% অবাস্তবায়িত থেকে গেছে। পরে এ বাজেটের অংশ বছরে বছর আরো বড় হয়েছে। অর্থনীতির কোনো সূত্র না মেনেই প্রতি বছর বাজেট আকার বাড়িয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। ক্ষমতায় থেকে সহযোগীদের নিয়ে প্রায় 30 লাখ কোটি টাকা আত্মসাৎ, লুটপাট আর পাচারের তথ্য পেয়েছে শ্বেতপত্র কমিটি। ফলে 5 আগস্ট হাসিনার পতনের পর অলীক ও অবাস্তবায়নযোগ্য বাজেট কমিয়ে আনা হয়েছে 7,44,000 কোটি টাকায়। সে সময় বাজেটের আকার দ্বিগুণ বা তিনগুণ হলেও আনুপাতিক হারে বরাদ্দ কমেছে জনগুরুত্বপূর্ণ খাত, স্বাস্থ্য ও শিক্ষায়। বিপরীতে বেড়েছে দেশি বিদেশি ঋণের পরিমাণ। এবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় সংসদ না থাকায় বিটিভিতে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,18,000 কোটি টাকা, আর অন্যান্য খাত থেকে এই আয় হবে 46,000 কোটি টাকা। এর মধ্যে বাজেটে ঘাটতি থাকবে 2,26,000 কোটি টাকা। ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এই ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার। আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছর থেকে 35,000 কোটি টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা, আর 5,60,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে পরিচালন ও নন এডিপি খাতে। রাষ্ট্রের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান সৃষ্টি, সর্বোপরি বৈষম্য দূর করা ও জনকল্যাণমুখী বাজেট পেশ করার লক্ষ্য নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিগত সময়ে শুধু প্রস্তাবনায় এসব কথা থাকলেও আগামী বাজেটে তা বাস্তবায়ন হওয়ার প্রত্যাশা রয়েছে। নতুন অর্থ বছরে এডিবির সম্ভাব্য বাজেটে 5 খাতেই যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। এর মধ্যে অন্যতম অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি ও স্বাস্থ্য। আর সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে 10 মন্ত্রণালয় ও বিভাগ। আগামী অর্থ বছরের এডিবিতে বরাদ্দ সহ মোট প্রকল্প রয়েছে 1,143টি। ইতোমধ্যে ব্যয় হওয়ায় বিগত সরকারের সময়ে নেওয়া অতি মূল্যায়িত অনেক প্রকল্পই সম্ভাব্য বরাদ্দে রাখা হয়েছে। কিছু কিছু প্রকল্প আছে যেগুলো হয়তো বা আমরা হয়তো গ্রহণ করতাম না, এই সময় হয়তো করতাম না, অগ্রাধিকার হয়তো আমরা দিতাম না, কিন্তু যদি সেগুলো অলরেডি অনেক দূর বাস্তবায়িত হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো থেকে পিছিয়ে আসলে অর্থনৈতিক ক্ষতিই হবে আমাদের।
অনেকগুলি আছে যেগুলো আমরা বৈদেশিক ঋণের মাধ্যমে করছি, সুতরাং সেখান থেকে তো পিছিয়ে আসাও যাবে না, চুক্তি আছে। তো সেই সবগুলোতে আমাদের আগামী দিনের যে ব্যয়, সেগুলোকে কিভাবে আমরা হ্রাস করতে পারি, কোনো কম্পোনেন্ট আছে কিনা যে কম্পোনেন্টটা আমরা বাদ দিতে পারি, সেদিকটাতে নজর দিতে হবে। এবারের বাজেট ৫৪তম। ব্যক্তি ও রাজনৈতিক আকাঙ্ক্ষার বাইরে এ বাজেট পেশ করা হবে। যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, সেই জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ও আহতদের জন্য বরাদ্দ রাখার কথা রয়েছে। এদের ও মুক্তিযোদ্ধা সহ বিশেষ সুবিধাপ্রাপ্তদের করমুক্ত আয়সীমা রাখা হতে পারে ৫,২৫,০০০ টাকা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বাজেট দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষ কতটুকুই বা বোঝেন বাজেটের হিসাব নিকাশ? চাহিদা, যোগান, ঘাটতি, ভর্তুকি আর আমদানি রপ্তানির মতো জটিল বিষয় এড়িয়ে তাদের আগ্রহ থাকে পণ্যের দাম বাড়া কমার দিকে। আরও জানাচ্ছেন নাইমা বীর। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে আসছে কর কাঠামোর বড় পরিবর্তন। আমদানি শুল্ক যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও আসছে পরিবর্তন। অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে কমানো হতে পারে। স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার, একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের বর্তমান ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% হতে পারে। বাড়তে পারে ফ্রিজ ও এসির দাম। এ দুটি পণ্যে উৎপাদন পর্যায়ে বর্তমানে ভ্যাট দিতে হয় ৭.৫%। আসছে বাজেটে তা দ্বিগুণ হতে পারে। মোবাইল ফোন ও ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট যথাক্রমে ২ থেকে ২.৫% ও ৭% হতে পারে। বাড়তে পারে দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট। বাড়ার তালিকায় আরও আছে বিদেশি লিপস্টিক, ফেস ওয়াশ, বিদেশি চকলেট ও বিদেশি খেলনার মতো পণ্য। এসব পণ্যে শুল্ক বাড়তে পারে ২ থেকে ২.৫ গুণ পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্বে ১০%, কীটপতঙ্গ মারার উপকরণ আমদানিতে ১৫%, সিমেন্টের মতো পণ্যে বাড়তে পারে ১৫ থেকে ২৫% কাস্টমস শুল্ক। এছাড়াও বাড়তে পারে ব্যাটারি চালিত রিকশার মোটরের কাস্টমস শুল্ক, সিগারেটের পেপার, তামাক বীজ, সয়াবিন মিল ও উড়োজাহাজের কাস্টমস শুল্ক। প্রতি মেট্রিক টনে চিনির শুল্কায়ন মূল্য ৫০০ টাকা কমতে পারে। কমার তালিকায় আরও আছে জ্বালানি তেল, বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস ও পশুখাদ্যের দাম। সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক কমানো হতে পারে ৫%। ১৬ থেকে ৪০ আসন বিশিষ্ট বাস আমদানিতে ৫% ও মাইক্রোবাসের সম্পূরক শুল্কও কমতে পারে ১০%। ক্যান্সার, কিডনি ও রক্তনালী রোগের ওষুধ প্রস্তুতকারকদের জন্য অতিরিক্ত ৭৯ পণ্য শুল্কমুক্ত করা হতে পারে। কমতে পারে দেশীয় কাগজ, কালির দাম। ১৫% মূল্য সংযোজন কর ছাড় দেওয়া হতে পারে এলএনজি আমদানিতে। ইস্পাত শিল্পের কাঁচামাল, দেশীয় সফটওয়্যার রপ্তানি ও হিমাগারের যন্ত্রপাতির উপর শুল্ক মওকুফ করবার পরিকল্পনা করছে সরকার। নাইমা বীর, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। বিকেল 4:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় 19শে মে। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। কোরবানির 4 দিন বাকি থাকলেও ঢাকার 2 সিটির 21টি পশুর হাটের মধ্যে দক্ষিণ সিটিতে 3টি ও উত্তরে 3টি হাটের ইজারা এখনও হয়নি। এদিকে নির্ধারিত জায়গার বাইরে হাট বসালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এদিকে রাজধানীতে পশু আসতে শুরু করলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতারা বলছেন, এবছর গরুতে রয়েছে বাড়তি দাম আর হাট অব্যবস্থাপনার অভিযোগ বিক্রেতাদের। আরও জানাচ্ছেন বাইজিদ সাদ। ঈদকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু না হওয়ায় ক্রেতা উপস্থিতি অনেক কম। তবে 2-1 দিনের মধ্যেই কেনাবেচা বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আমরা গরু নিয়েছি 30টা,
এখনো বিক্রি হয় নাই, সবাই দেখতেছে, এখন বেচা বিক্রি শুরু হয় নাই। তারা তো এখন খালি দেখে গেতেছে এবং তো কোনো দাম কোনো লাগায় নাই। মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন হয়তো গরুটা কেনা আসা হবে, বর্তমানে কেনা আসা নাই। পার্টি তো নামে নেই এখন, আর যা আসতেছে দেখতেছে দাম দর হইতেছে। অনেকটা ক্রেতাশূন্য হাটে যারা আসছেন তারা দাম যাচাই বাছাই করে ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় গরুর দাম এবার বেশি। গরু সুন্দর গরু, কিন্তু দাম ছাড়ে না, দাম অনেক বেশি চায় না। যাই হোক, আর 2-1 দিন দেখবো, তারপরে দাম ছাড়বো, এখন তো ছাড়বো না। বিগত বছর অনুযায়ী বছর দামটা অনেক বেশি চাইতেছে, কম থাকার কথা, কিন্তু বেশি চাইতেছে। বড়গুলো মোটামুটি অ্যাভারেজে আছে, ছোটগুলো একটু বেশি পাচ্ছি। তো আশাবাদী যে সামনে আরো 2-3 দিন পর কমে যাবে। একে তো বেচা বিক্রি কম, তার উপর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। হাটের মাঝে বৃষ্টির পানি জমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে গরু। এজন্য ইজারাদারের অব্যবস্থাপনাকে দুষলেন তারা। বৃষ্টির জন্য গরু বাছুরলে চলাফেরা অসুবিধা, কাদা, কাস্টমার আসতেছে না ভিতরে। ব্যবস্থাপনা খারাপ, ব্যবস্থাপনা ভালো আসতেছে না তো, মানে এই মাটির মুঠে আবিজ দেয়, তাহলে সে ব্যবস্থা ভালো, এটা তো দেখতে পেরিয়েছে না। কত পানি জমার কারণে গরু ঠান্ডা লাগতেছে, গরু সুবের বাড়তেছে না, ঠিক মতো খাইতেছে না, আমার গরুগুলো আরো কাবু হইতেছে, অসুস্থ হয়ে পড়তেছে। নির্ধারিত জায়গার বাইরে হাট না বসানোর কথা থাকলেও মূল সড়ক ও সড়কের দুপাশে রাখা হয়েছে কোরবানির পশু। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি পশুর হাটের মধ্যে দক্ষিণে 3টি ও উত্তরে 3টি হাটের এখনও ইজারা দেওয়া হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, হাট বসানোর জন্য সুনির্দিষ্ট ম্যাপ দেওয়া হয়েছে। রাস্তা কিংবা ম্যাপের বাইরে কেউ হাট বসানোর চেষ্টা করলে মোবাইল কোর্টের মাধ্যমে নেওয়া হবে ব্যবস্থা। আমরা প্রাথমিকভাবে তাদেরকে নিবৃত রাখার চেষ্টা করব, যে তারা যেন ওখানে না বসায়। এরপরে যদি তারা এই বিষয়টি দীর্ঘায়িত করে, তাহলে মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাদেরকে কিন্তু আর্থিক জরিমানা অন্যান্য ব্যবস্থাপনা করার সুযোগ রয়েছে। সেটা আমাদের তৎকাল যিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন তিনি বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সীমান্তবর্তী সকল এলাকায় কঠোর নজরদারি রয়েছে। কোরবানির হাটে অবৈধ কোনো গরু ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তবর্তী জেলাগুলো আছে সেখানে এগুলো নজরদারি বেশি নেওয়া হচ্ছে। আর আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এটা ঢুকতে দেবেন না। আমাদের মধ্যে যে ব্যবসাটা এখন নেওয়া হচ্ছে তাতে ভারতীয় গরু আসতে পারবে না। যদি কোনো কারণে চোরাচালানির মাধ্যমে ঢোকার চেষ্টা করে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুরবানির পশুর চিকিৎসার জন্য 2000 মেডিকেল টিম কাজ করবে বলেও জানান উপদেষ্টা। বাইজিদ সাদ, এখন ঢাকা। 2017 সালে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার বিস্তারের জন্য ট্যানারি শিল্প স্থানান্তর করা হয় সাভারের হেমায়েতপুরে, কিন্তু 9 বছর পরেও ঘুরে দাঁড়াতে পারেনি এই শিল্প। মালিকরা বলছেন, সিএটিপি ও বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। এতে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা। হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চামড়া শিল্পের ইউরোপের ক্রেতাদের আকৃষ্ট করতে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হয় ট্যানারি শিল্পকে। এমনকি চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদও পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে 9 বছর পার হলেও সেভাবে দাঁড়াতে পারেনি এই নগরী। ব্যবসায়ীরা জানান, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ এখনও শেষ হয়নি। ফলে কঠিন বর্জ্যের কোনো স্থায়ী ব্যবস্থাপনা গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না এলডব্লিউজি সনদ। সঠিক পরিকল্পনার অভাবে বিপুল বিনিয়োগের ব্যবসাও এখন বন্ধের পথে। আমাদের মূল প্রবলেম হচ্ছে সিইটিপি ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই দুটো জায়গা ঠিক হয়ে গেলে আমাদের চামড়া কিন্তু ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি ঘুরে দাঁড়াতাম। আমরা এখন লোকাল ব্র্যান্ডের কাছে চামড়া বিক্রি করা লাগে। যারা এলডব্লিউজি সনদপ্রাপ্ত ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিগুলোতে আমরা চামড়া বিক্রি করতে পারি না। আমাদের কাস্টমার কিন্তু আছে, একমাত্র আমরা সার্টিফিকেটের জন্য আটকায় আছে। এবারে ঈদে ঢাকার মধ্যকার চামড়া দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়ার জন্য 10 দিন ঢাকার বাইরের চামড়া প্রবেশে সরকারের কড়াকড়িকে সাধুবাদ জানান ব্যবসায়ীরা। আর সিইটিপি কর্তৃপক্ষের দাবি, গতবারের তুলনায় এবার প্রস্তুতি অনেক ভালো। তবে আন্তর্জাতিক মানদণ্ডে এই শিল্পকে উন্নীত করতে দরকার বিপুল অর্থ।
ঈদের দিন যে ঢাকার বাইরের চামড়া ঢাকা প্রবেশ করতে পারবে না, আর ঢাকার বাইরের চামড়া 10 দিন পরে ঢাকাতে ঢুকবে। এগুলো আমরা মনে করি ভালো ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া ভালোভাবে সংরক্ষণ করার সুযোগ আছে। রেকটিফিকেশন এবং আপগ্রেডেশনের জন্য আমরা যোগাযোগ আমরা চালিয়ে যাচ্ছি। এর জন্য আমাদের ফান্ডের প্রয়োজন। আশা করছি আমরা এই ফান্ডগুলো পেয়ে গেলে আমরা আমাদের সিটিপি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছাতে পারবো আর কি। আন্তর্জাতিক বাজারে চামড়াজাত পণ্য রফতানির জন্য LWG সনদ পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ওই কারখানা পরিবেশ দূষণ করতে পারবে না। তবে প্রতিনিয়ত পরিবেশ ও ধলেশ্বরীর পানি দূষণের কারণে বাংলাদেশের ট্যানারি শিল্প LWG সদস্য হতে পারেনি। এতে বৈশ্বিক স্বীকৃতির অভাবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে চামড়া রফতানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। হুমায়ুন কবির, এখন সাভার। কোরবানির ঈদ এগিয়ে এলেও যশোরের রাজারহাটে নেই চামড়া সংগ্রহের তোড়জোড়। ট্যানারি মালিকরা দীর্ঘদিন বকেয়া পরিশোধ না করায় অভিযোগ ব্যবসায়ীদের। এছাড়া বেড়েছে লবণের দাম ও শ্রমিকের মজুরি। তাই এবার ঈদুল আজহায় চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। খুলনা বিভাগের 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। তবে ঈদুল আজহার সময় ঘনিয়ে আসলেও এবছর চামড়ার সংগ্রহে নেই তেমন কোনো প্রস্তুতি। রাজারহাটের চামড়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ট্যানারি মালিকদের কাছে তার বকেয়া 7.5 লাখ টাকা। 3.5 বছর পার হলেও টাকা পরিশোধ করেননি ট্যানারি মালিকরা। একই অবস্থা এই মোকামের অন্য ব্যবসায়ীদেরও। 7.5 লাখ টাকা আমার এই টাকাটা 3.5 বছরের মধ্যে আজ পর্যন্ত আমার এই টাকাটা আছে আদায় হচ্ছে না। আর সে এখন আমাদের টাকা পয়সাও আছে দিচ্ছে না। এখন আমরা কি করব? বাৎসরিক যে আমাদের লেনদেনটা সম্পূর্ণটা যদি দিয়ে দেয় তাহলে চামড়ার উপরে অনেকটা প্রভাবমুক্তভাবে আমরা ব্যবসা করতে পারবো। চামড়া ব্যবসায়ীরা বলছেন, বকেয়া টাকা প্রাপ্তির পাশাপাশি ঋণ সুবিধা পেলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে দাবি জানান ইউরোপের বাজার ধরতে সরকারি উদ্যোগ নেয়ারও। এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতে চামড়া পাচারের শঙ্কা প্রকাশ করেন তারা। 2-3 বছর যেটা দেখি যে সরকার চামড়া মালিকদের সাথে বসে একটা রেট নির্ধারণ করে দেয়, এই রেটটা শেষ পর্যন্ত থাকে না। আমাদের এই চামড়ার যদি সরকার যদি একটু ভালো করে খেয়াল না করে, চামড়ার দাম যদি না হয়, তাহলে চামড়াটা করা এই ভারতের দিকে পাচার হয়ে যায়। এদিকে লবণ ব্যবসায়ীরা বলছেন, 15 দিনের ব্যবধানে 70 কেজির 1 বস্তা লবণের দাম বেড়েছে 300 টাকা। পাইকারিতে বেশি দরে কেনায় খুচরা পর্যায়েও দাম চড়া। 20 দিন আগে 750 টাকার লবণ এখন 1100 টাকা, 1050 টাকা বিক্রি হচ্ছে। লবণের দাম আগের থেকে ধরেন 250 টাকা বস্তায় বৃদ্ধি। এবার আমাকে মাল প্রতি খরচ পড়ে যাবে ধরেন আরো 70-80 টাকা। সরকার যদি একটু চেষ্টা করে যে ওই কক্সবাজার পটিয়া থেকে যেখানে লবণ উৎপাদন হয়, অর্থাৎ যেখানে আমদানি হয়, ওখানে যদি একটু খেয়াল করে, কারণ বাজারটা 1 মাসের ভিতরে কেন বাড়লো। চামড়ার বাজার স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমাদের কুরবানি যে চামড়া আছে, এই চামড়া যেন পাচার হতে না পারে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের জেলা কোর কমিটি যেটা আছে সেখানে আমরা সভা করেছি এবং সভায় আমরা সর্বোচ্চ যে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। সে ব্যাপারে আমাদের বিজিবি এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে হাট ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। ঈদ পরবর্তীতে হাত বদল হয় প্রায় 100 কোটি টাকার চামড়া। এখন যশোর। কোরবানি উপলক্ষে বরিশালে বেড়েছে মশলা জাতীয় পণ্যের চাহিদা। ঈদের প্রয়োজনীয় মশলা কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন বাজারে মশলা সরবরাহ কেমন রয়েছে আর দরদাম কেমন এবার? আপনাকে ধন্যবাদ। বাজারে প্রচুর মশলার সরবরাহ রয়েছে, স্বাভাবিক রয়েছে, আর এই কারণে দরদাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। মশলার দোকানিরা আমাদেরকে জানিয়েছেন, আমরা বেশ কয়েকটি দোকান ঘুরেছি,
আমরা দেখেছি প্রচুর মশলা রয়েছে, আমদানি স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক, এবং এ কারণে কিন্তু নাগালের মধ্যে রয়েছে মশলার দাম। সাধারণত যেটা দেখা যায় যে ঈদ বা কোরবানির সময় মশলার দাম বেড়ে যায়, কিন্তু এবার একটু ভিন্ন রকমের। আমরা কথা বলেছিলাম এখানকার যারা মশলার দোকানি রয়েছেন, তারা যেটা বললেন, মশলার বাজারের দাম তো নিয়ন্ত্রণে আছে, কোনো মশলার দাম কিন্তু এমনও আছে যেটি বাড়েনি। যেমন আজ মশলার বাজারে খোঁজ নিয়ে তথ্য আমরা জানতে পেরেছি, খুচরা ও পাইকারি বাজারের দোকানিরা জানান মশলার সরবরাহ স্বাভাবিক রয়েছে, এ কারণে দাম নিয়ন্ত্রণে রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কোনো মশলারই দাম বাড়েনি। আজ বরিশালের বাজারে জিরার কেজি আমরা যেটা দেখতে পেয়েছি 620 টাকা থেকে 950 টাকা, দারুচিনি 440 টাকা থেকে 600 টাকা, এলাচ 4200 টাকা থেকে 5500 টাকা, গোলমরিচ 1180 টাকা থেকে 1200 টাকা, কিচমিচ 550 টাকা থেকে 700 টাকা, চিনে বাদাম 150 টাকা, কাজু বাদাম 1720 টাকা, লবঙ্গ 1400 টাকা। একটু কথা বলেছিলাম এখানকার যারা দোকানি রয়েছেন, তারা আমাদেরকে যেটা বললেন যে এলাচির দাম কিন্তু ঈদের সময় যা ছিল তার চেয়ে 500 টাকা কমেছে, এবং এই 500 টাকা কম থাকার কারণ হিসাবে তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এত বেশি মশলা এসেছে যে কারণে বাজারে দামটা স্বাভাবিক রয়েছে। তুলনামূলক এখন পর্যন্ত দোকানিরা আরেকটা জিনিস তথ্য আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে যে ক্রেতা কিন্তু এই মুহূর্তে যেভাবে থাকার কথা সেই পরিমাণ কিন্তু নেই, এবং এ কারণেই কিন্তু মশলার দাম দস্তুর এটি তুলনামূলক অন্যান্য বছরের চেয়ে তুলনামূলক কম। ঈদের সময়ও কিন্তু এলাচির দাম কমেছে, তবে অন্যান্য মশলার দাম ঈদের সময় যেটি ছিল সেটির চেয়ে সামান্য কিন্তু এদিক সেদিক হয়েছে। মশলার বাজারের এই অবস্থায় কিন্তু খুশি যারা ক্রেতা রয়েছেন তারা। এতটুকুই ছিল বরিশালে যে মশলা বাজারের যে খবর তার সব শেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাস সোহাগ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট বিভাগের কয়েকটি জেলায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। এতে বন্যা আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। ভারী বৃষ্টিতে সিলেটের আমলশীত পয়েন্টে বিপদসীমার 176 সেন্টিমিটার উপরে, কুশিয়ারা ও কানাইঘাট পয়েন্টে 79 সেন্টিমিটার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। এতে জকিগঞ্জ ও বিয়ানীবাজারে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। বৃষ্টি অব্যাহত থাকলে বিয়ানীবাজারে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এছাড়া মৌলভীবাজারে দ্রুত বাড়ছে মনু নদীর পানি। জুড়ি নদীতে 157 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে উজানের ঢলে ওঠানামা করছে ফেনীর সীমান্তবর্তী 3 নদীর পানি। নদী তীরে বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে বন্যার শঙ্কায় হাজারো মানুষ। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 18 গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 450 পরিবার। হিসাবে বললি কত খাল মুড়ো পারে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও ওজনের ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে নদ নদীর পানি। অনেক স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক গ্রাম, হাজারো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন নদীর বিপদসীমার উপর দিয়ে কতটি নদীর পানি প্রবাহিত হচ্ছে আর আশেপাশের এলাকাগুলোর কি পরিস্থিতি? উজ্জ্বল, সর্বপ্রথমে আপনাকে দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনে যে কুশিয়ারা নদীর বাঁধ রয়েছে, জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় আমরা রয়েছি, সদর ইউনিয়নের রাড়াই গ্রামে। এখানে কিন্তু আজকে ভোর রাত থেকে কিন্তু বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভেঙে গিয়ে কিন্তু বেশ কয়েকটি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু প্রবল বেগে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এবং বেশ কয়েকটি গ্রামকে কিন্তু আজকে প্লাবিত করে ফেলেছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন শুধুমাত্র এই জকিগঞ্জের বা আমলশীত পয়েন্টেই নয়, এখানে আমি যদি প্রথমে বলতে চাই আমলশীত পয়েন্টে কিন্তু 184 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার যে লেভেল, সেটাই 184 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এবং এর পাশাপাশি যদি সুরমা পয়েন্টের কথা বলতে চাই, কানাইঘাটের সুরমা পয়েন্টেও কিন্তু প্রায় 84 সেন্টিমিটার উপর দিয়ে
দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি আমি যদি শেওলার কথা বলতে চাই, শেওলা পয়েন্টেও কিন্তু প্রায় 49 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেটের মোট 11টি পয়েন্টের মধ্যে অর্ধেকের বেশি পয়েন্টেই কিন্তু এখন বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেট নগরীর ঠিক পাশাপাশি কিনব্রিজ এলাকায় যে সুরমা পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে পানি। বলা যায় পুরো জেলা জুড়ে এখন বন্যা আতঙ্ক বিরাজমান রয়েছে। এবং আমি যদি আজকে শুধুমাত্র এই জকিগঞ্জ উপজেলার কথা বলতে চাই, জকিগঞ্জ উপজেলায় কিন্তু এইভাবে ভারী বৃষ্টিপাত হতে থাকলে এবং উজানের ঢল যদি অব্যাহত থাকে তবে কিন্তু বলাই যায় যে আজকে এই এলাকার প্রায় প্রত্যেকটি গ্রামে পানি ঢুকবে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিশেষ করে জকিগঞ্জ এবং বিয়ানীবাজারে একই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে সড়ক থেকে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর কিন্তু ইতোমধ্যে ডুবতে শুরু করেছে। উজ্জ্বল, এই মুহূর্তে আমরা যাদের সাথে কথা বলেছিলাম আমাদের গ্রামবাসী, তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতি। তারা বলছেন যে বারবার বন্যা আসে, তারা তাদেরকে সান্ত্বনা দিয়ে যান বা তাদেরকে আশ্বাস দিয়ে যান, কিন্তু সেই আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, কিন্তু তারা কোনো কিছুই পান না। এই গত বছর আমরা এই জায়গাটায় যখন আসি তখন কিন্তু একই পরিস্থিতি ছিল। গত বছরও কিন্তু এই জায়গাটা তাদের তীর ভেঙে যায়, ডাইক ভেঙে যায় এবং এবছরও এইভাবেই ডাইক ভেঙে যায়। গতকাল রাত থেকে কিন্তু গ্রামবাসী রাত 3টা থেকে তারা চেষ্টা করছেন এবং তাদের নিজস্ব চেষ্টায় তারা বালি বা তারা যেভাবে পারছেন এই ডাইকটি রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু আসলে এক মানুষের পক্ষে, গ্রামবাসীর পক্ষে এটা কতটা সম্ভব এটা কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং যদি এইভাবে অব্যাহত ভারী বৃষ্টিপাত থাকে এবং যদি ভারী বৃষ্টিপাতের সাথে যদি উজানের ঢল যেটি রয়েছে, যেহেতু এটি সীমান্তবর্তী একটা এলাকা, যদি উজানের ঢল অব্যাহত থাকে তবে কিন্তু বিপদ আরও বাড়তে পারে। হাজার হাজার মানুষ কিন্তু ইতোমধ্যেই ঘরবাড়ি ছাড়া হয়ে গেছেন। বলাই যায় লাখো মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। উজ্জ্বল, তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি আমার কাছে সবশেষ। সিলেটের কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। ভোলা জুড়ে 334 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও অরক্ষিত 40 কিলোমিটার। এর মধ্যে বিপজ্জনক অবস্থায় রয়েছে 18 কিলোমিটার এলাকা। ফলে হুমকির মুখে শত শত বসতবাড়ি আর শিক্ষা প্রতিষ্ঠান। বর্ষা মৌসুম শুরু হলেও নেই সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ। এদিকে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তজুমুদ্দিন, মনপুরা ও লালমোহনের বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এরও বেশি ঘরবাড়ি। পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ। বিস্তারিত ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন অঙ্কুর রায়। দেশের উপকূলীয় দ্বীপ জেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর তীরে 334 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যার 40 কিলোমিটারই অরক্ষিত আর 18 কিলোমিটার চিহ্নিত করা হয়েছে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে। ফলে প্রতি বছর বর্ষা আসলেই আতঙ্কে দিন কাটে নদীর পাড়ের হাজারো বাসিন্দার। বাঁধ না থাকায় প্রতি বর্ষায় ভাঙনের মুখে পড়ে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এবারও তার ব্যতিক্রম নয়। গেল কয়েকদিনের বৃষ্টিতে ভেঙে গেছে তজুমুদ্দিন, মনপুরা ও লালমোহনের বাঁধ, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 50,000-এরও বেশি মানুষ। ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার হাজিরহাট চরগ্রান গ্রামের ষাটুর্ধ বেলায়েত হোসেন প্রতি বর্ষা মৌসুমে ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করেই কাটছে তার জীবন। এবছর মৌসুম শুরুর আগেই ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কে রয়েছেন তিনি। শুধু বেলায়েত হোসেন নন, তার মতো আতঙ্কে উপকূলীয় এলাকার অনেকেই। আমরা ঝড় আইলে আমরা কই যাবো, আমার জায়গা নাই, জমিন নাই, আসি আমরা আসল হয়েছিলাম কদুরা অন হিয়ানো কাটিছি যা হালাইছে অন আমরা ঝড় বৃষ্টি হলে আমরা কই যাবো। বান্তুবনের বললে কিন্তু আমরা একটা আতঙ্ক করি, আমরা থাকি নদীতে, বাচ্চা কাচ্চা পোলান চান থাকে বাড়িতে, আমরা এইসব বাড়ি করলে খুব টেনশন আছি। প্রতি বছর জ্বর আসে, বৃষ্টি বাদল, বর্ষা কাটাল, আমরা এই বর্ষার ভিতরে কই যাম, কই থাকুম। স্থানীয়রা বলছেন ঝুঁকিপূর্ণ এসব এলাকায় নদী মাত্র 20 থেকে 30 মিটার দূরে। যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ জনপদ। এমন পর্যায়ে আমরা আয়া পড়ছি, এই ছটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পশ্চিমে আসিল। জ্বর আইলে আতঙ্ক থাকি, যে আতঙ্কর কারণে হয়তো আমরা এই যে সরকার আমাদের জন্য বেরি বরাদ্দ করছে, এমন এই বেরি তো হইতেছে না। সুইচ গেট ভাঙ্গা আছিল, এইবারও সুইচ গেট ঠিক করানো, অনেক মানুষ শ্বাসগৃষ্টি করতে বাড়িতে ভাত পর্যন্ত ভাগে খাইতে। অতি জরুরি ভিত্তিতে যদি এই কাচিয়া মাঝেরচর ভাঙ্গন রোধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই কাচিয়া মাঝেরচর বিলীন হয়ে যাবে। যদিও বরাবরের মতোই ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা জেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় 18 কিলোমিটার নাজুক বাঁধ আছে। তো এই বাঁধগুলো আমরা
মনিটরিং করছি, সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা মনিটরিং করতেছে। কোথাও কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। 200 মিটার দৈর্ঘ্যে কাজ বাস্তবায়নের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি, সম্প্রতি নোয়া প্রদান করেছি। সেই 200 মিটার দৈর্ঘ্য কাজটা শীঘ্রই শুরু হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা একটা উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রেরণ করেছি, যেটা বোর্ডে যাচাই কমিটির সভা সম্পন্ন হয়েছে। সেখানে আমরা 4 কিলোমিটার প্রতিরক্ষা কাজ, নদী তীর সংরক্ষণ কাজ এবং 6 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করেছি। সংশ্লিষ্টদের অবহেলা আর ক্রমাগত নদী ভাঙনের কারণে প্রতি বছর একটু একটু করে মানচিত্র থেকে ছোট হচ্ছে দ্বীপ জেলা ভোলা। আর তাই কেবল অপরিকল্পিত প্রকল্প আর সরকারি অর্থের অপচয় নয়, স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। বরিশালে দিন দিন বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যা। তাদের অংশগ্রহণে বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র। নতুন নতুন উদ্যোগে স্বাবলম্বী হচ্ছেন তারা, পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে নারীদেরও। উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমে তৈরি পণ্য পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। সরকারি সহায়তা বাড়লে এই অগ্রযাত্রা আরও প্রসারিত হবে বলে মনে করছেন তারা। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। শখের বসে ঘরে বসে হস্তশিল্পের কাজ শুরু করলেও এখন সেটিই হয়ে উঠেছে বড় আকারের ব্যবসা। ঋদ্ধ নামের 4.5 লাখ টাকার প্রতিষ্ঠান মশিউর রেজার নিজ বাড়ির একটি রুমেই তৈরি হচ্ছে ফুলদানি, কলমদানি, মুখচিত্র সহ প্রায় 300 ধরনের পণ্য, যা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত ও কানাডায়, যা থেকে মাসে বেচাকেনা হচ্ছে প্রায় 50 থেকে 60 হাজার টাকার পণ্য। অন্যদিকে তানবীর হোসেন পাট দিয়ে তৈরি করছেন ব্যাগ, ম্যাট, শোপিস, চাবির রিং সহ 50টিরও বেশি পণ্য। তার কারখানায় কাজ করছেন 10 থেকে 12 জন নারী। তবে আর্থিক সহায়তার পাশাপাশি পাট জাতীয় উপকরণের দাম কমানো গেলে উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন উদ্যোক্তারা। এক্সপোর্টের ফ্যাসিলিটি সহজ শর্তে সহজভাবে যদি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের এই পণ্য মানে বিদেশের মার্কেটে যে প্রাইজে ওরা দিচ্ছে তার থেকেও অনেক কমে দেওয়া পসিবল। আমরা চেষ্টা করছি গ্রামের প্রান্তিক পর্যায়ে যে নারীরা আছেন, যারা আসলে কাজের সুযোগটা পায় না, তাদেরকে আসলে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সাথে যুক্ত করার জন্য। এদিকে উদ্যোক্তাদের এই কাজের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে খুশি কর্মীরাও, যার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। পাটের ব্যাগ বানানো হচ্ছে, তারপরে এই যে লাইট বানানো হচ্ছে, তারপরে ধরেন এই পাপোশ বানানো হচ্ছে, অনেক কিছুই আইটেম আছে এখানে। ভাইয়া এটা সেল করে দিচ্ছে, আর সেই হিসেবে আমরা প্রফিট পাচ্ছি আমাদের যে কাজ করার। সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয়, আমাদের যদি একটু হেল্প করে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাতে পারি। বরিশালে রপ্তানি ব্যুরোর অফিস ও উদ্যোক্তা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা জরুরি। এছাড়া বেসিক প্লট বরাদ্দে উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান চেম্বার অব কমার্সের পরিচালক। ব্যবসায়ীদের একটি মাদার সংগঠন হিসেবে, একজন অভিভাবক হিসেবে বরিশাল চেম্বার ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে স্বাগত জানায়। তাদের বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ বা তাদের মিটিং করার প্রয়োজন হলে আমরা পৃষ্ঠপোষকতা করি এবং তাদের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরেও তার মধ্যে আমরা তাদের জন্য কাজ করছি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান করে নিয়েছে বরিশালের তরুণ উদ্যোক্তারা। উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে নিজেদের তৈরি পণ্য পাঠাচ্ছেন বিদেশেও। এক্ষেত্রে সরকারের নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তারা। সরকারের বিভিন্ন প্রণোদনা যেমন সহজ ঋণ সুবিধা, প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই সহায়তার ফলে তাদের পণ্য বৈদেশিক বাজারে প্রবেশ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান বিসিকের কর্মকর্তা। কিছু ক্ষুদ্র উদ্যোক্তা তারা দেশের বাইরে আমাদের দেশের পণ্যকে পাঠাচ্ছে, যেখানে আমার বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে, পাশাপাশি আমরা আর্থিকভাবেও আমরা অনেকটা লাভবান হচ্ছি। আমরা যেহেতু তাদের পৃষ্ঠপোষক, তাদের যে কোনো ভালো কিছুতে আসলে আমরা খুব বেশি আনন্দিত হই এবং আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার। যথাযথ সহায়তা ও সুযোগ দেয়া হলে দেশের অন্যতম উদ্যোক্তা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বরিশাল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। ইতালির রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে টেস্ট দ্য ওয়ার্ল্ড খাদ্য উৎসব, যেখানে পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা খাবার। উৎসবটিতে মূলত বহু সংস্কৃতির সম্প্রতিকে উদযাপন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আর এই খাদ্য সামগ্রী বিক্রির অর্থ সংগ্রহ করা হবে স্কুলের অর্থ তহবিলে। ইতালি থেকে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। ইতালির রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তোরপিনাতারায় কার্লো পিজ্জাকানে স্কুলের আয়োজনে টেস্ট দ্য ওয়ার্ল্ড নামে বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে পরিবেশন করা হয় বিভিন্ন দেশের খাদ্য সামগ্রী, যেখানে স্থান করে নিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও।
প্রায় এক যুগ ধরে এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে মেলবন্ধন। বিভিন্ন দেশের খাবার আয়োজন করা হয় যাতে করে এক দেশের খাবার আরেক দেশের মানুষ খেয়ে ওদের টেস্ট করতে পারে, ওদের সাপোর্টটা কেমন, খাবারের টেস্টটা কেমন, এজন্য করা। আর এখান থেকে যে অর্থটা কালেক্ট করা হবে সেটা স্কুল ফান্ডে ব্যবহার করা হবে। বাংলাদেশি খাবারের স্বাদ বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পেরে আনন্দিত আয়োজক সহযোগীরা। টেস্ট দি ওয়ার্ল্ড এমন একটি আয়োজন, বিশ্বের সমস্ত দেশের খাবারের সাথে আমাদের বাংলাদেশিদের খাবারও পরিচিত হয়। বিদেশিরা আমাদের বাংলাদেশি খাবারকে খুবই ভালো বলছে, ওরা খুবই পছন্দ করছে। প্রতি বছরই আমরা এই পিসাকানি স্কুলে আমাদের বাংলাদেশি খাবার নিয়ে আসি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা সংস্কৃতির বিনিময় হয়, আমরা বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারি এবং আমাদের শিশুদেরকে জানাতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের সাথে বাংলাদেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাওয়ায় খুশি স্থানীয়রা। Con cucine di tutto il mondo, perché qui abbiamo bambini che vengono da tutto il mondo, è una festa che noi amiamo e che ci permette di realizzare grandi progetti. Il riso con la carne, biryani. È buonissimo, è la prima volta che lo assaggio ed è veramente speciale. আয়োজকরা বলছেন বিভিন্ন সংস্কৃতির মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। টেস্ট দ্য ওয়ার্ল্ড এমন একটি আয়োজন, এটির মাধ্যমে একটি স্কুলের অর্থ সংগ্রহের পাশাপাশি জানান দেওয়া হচ্ছে শিশুদেরকে বিশ্ব সংস্কৃতি এবং বিভিন্ন দেশের খাবারের স্বাদ, যেখানে রয়েছে বাংলাদেশের খাবারও। এবং এই আয়োজনটি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। রুশ ভূখণ্ডের ভেতর ড্রোন নিয়ে 4টি বিমান ঘাঁটিতে হামলা চালানোর জন্য 1.5 বছর সময় নিয়েছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। সোমবার 117টি ড্রোন দিয়ে চালানো হামলায় 41টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কিছুই টের পায়নি রাশিয়া। এতে মস্কোর আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ $7 বিলিয়ন ছাড়াবে বলে দাবি ইউক্রেনের। এ অবস্থায় যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার তুরস্কে হতে যাওয়া বৈঠকের অগ্রগতি নিয়ে শঙ্কা বাড়ছে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। যুদ্ধ চলাকালে রুশ ভূখণ্ডে এই প্রথম নজিরবিহীন এক ড্রোন হামলা চালালো ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। স্পাইডার ওয়েব নামের এই অভিযানে সাইবেরিয়া সহ 4টি অঞ্চলে সামরিক ঘাঁটিতে ড্রোনগুলো আঘাত হানায় 40টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কিয়েভের। ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে Tu-95, Tu-22 M3 এবং নজরদারি বিমান A5। হামলায় সব মিলিয়ে রাশিয়ার আর্থিক ক্ষতির পরিমাণ $7 বিলিয়ন ছাড়াবে বলে দাবি ইউক্রেনের। 4000 কিলোমিটারেরও বেশি দূরে হামলা চালানো নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউক্রেন। জানা যায়, রুশ সেনাদের চোখ এড়িয়ে বিশেষভাবে প্রস্তুত ট্রাকে করে তাদের ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল ড্রোনগুলো। হামলার সময় দূর থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে ট্রাকগুলোর ছাদ খুলে 117টি ড্রোন দিয়ে নিখুঁতভাবে আঘাত হানা হয়। এর জন্য প্রস্তুত হতে 1.5 বছরেরও বেশি সময় লেগেছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Щойно була доповідь голови Служби безпеки України Василя Малюка. Блискуча операція проведена. На території ворога виключно проти військових цілей. ড্রোন অভিযানে রাশিয়ার যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় এটিকে মস্কোর জন্য একটি কালো দিন বলে অভিহিত করেছেন ইউক্রেনীয় এক বিমান চলাচল বিশেষজ্ঞ। По одному з основних компонентів російської ядерної тріади. Це удар по стратегічній авіації, удар потужний. Мінімально 4 Ту-95. ইউক্রেনের এই ড্রোন হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। দাবি করছে রোববার 5টি অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। বেশ কয়েকটি বিমান আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও প্রায় সব হামলাই প্রতিহতর দাবিও করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি এক ট্রাক চালককেও আটক করার দাবি করছে রুশ বাহিনী। এদিকে এক সাক্ষাৎকারে ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত পুতিনের সঙ্গে সুর মিলিয়ে এটিকে প্রক্সি যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার উদ্বেগ ন্যায্য এবং এই জোটে ইউক্রেনকে ওয়াশিংটন দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলা চালানোর আগে একটি প্রশিক্ষিত ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন ইউক্রেনীয় সেনা নিহত ও 60 জনের বেশি আহত হয়েছেন। এই অবস্থায় যুদ্ধবিরতি ইস্যুতে সোমবার তুরস্কে হতে যাওয়া বৈঠকের অগ্রগতি নিয়েও শঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও উভয় দেশের প্রতিনিধি দল ইস্তাম্বুলে পৌঁছেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শক্তিশালী ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্রতে সন্তুষ্ট করে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার 39 ধাপ এগিয়ে থাকা দলের চেয়ে আক্রমণ গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পায়নি তারা।
ইন্দোনেশিয়ার সাথে আমরা ড্র করি, আমাদের লক্ষ্য ছিল জেতার, কিন্তু আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে, ড্র করেছি আমরা। আলহামদুলিল্লাহ এটাতে আমরা খুশি। আর কোচ যেভাবে আমাদেরকে গেম প্ল্যান বলেছিল আমরা সেভাবে করার চেষ্টা করেছি। আর গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন সবাই এই গেম প্ল্যানটা ফলো করেছি দেখে আমরা ড্র করতে পেরেছি। ফুল ডে রিকভারি ছিল, জিম ছিল, সুইমিং ছিল, ফুল রেস্ট আজকে। আবার পরবর্তী ম্যাচের জন্য আমরা আবার শুরু করব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আজ। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে ফ্রিজ, এসি ও মোবাইল ফোনের দাম, কমতে পারে চিনি, লবণ, আইসক্রিম ও বিদেশি জুসের দর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক আজ। ঐকমত্য কমিশনের সঙ্গে হবে দ্বিতীয় দফার বৈঠক। ঈদের মাত্র 4 দিন আগেও রাজধানীতে শেষ হয়নি সব হাটের ইজারা। পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতা নেই, দাম বাড়তি। সিলেটের অধিকাংশ নদ নদীতে বাড়ছে পানি, বন্যার শঙ্কা। ফেনীতে বেড়ি বাঁধে ফাটল, ব্রাহ্মণবাড়িয়ার উজানের ঢলে প্লাবিত 18 গ্রাম। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।